হ্যালো এভরিওয়ান, আই হোপ ইউ অল আর ডুইং গুড। আজকে আমাদের লেকচারে মেন টপিকটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস, এবং আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর জন্য আমাদের যা যা টপিক দরকার, যে যে পয়েন্ট শেখা দরকার, সেই জিনিসগুলো আজকে শিখে দিব। তো রাইট ফর্ম অফ ভার্বস এর মধ্যে আমাদের বেশ কিছু নিয়ম আছে। আমাদের অনেক বইতে অনেক অনেক রুলস দেওয়া আছে, বাট আমাদের সব রুলস শিখতে হবে না। আমরা আমাদের টেন্স অনুযায়ী রাইট ফর্ম অফ ভার্বস কিভাবে ইন্ডিকেট করতে হয় এবং কিভাবে প্রপারলি ইউজ করতে হয় সেই জিনিসটি আজকে আমরা শিখবো। সো লেটস জাস্ট স্টার্ট। সো ফার্স্ট অফ অল, কখন আমরা ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব, ভার্বের বেস ফর্ম ব্যবহার করার জন্য আমাদের কি কাজ করতে হবে সেই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সো ভার্বের বেস ফর্ম মানে কি? ভি ওয়ান। সো প্রথমেই যে ব্যাপারটা, আমাদের যদি কখনো সেন্টেন্সের সাবজেক্ট এরকম হয় আই, ইউ, উই, দে অর এনি প্লুরাল নাম্বার, তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বসাই বা ভার্ব ওয়ান বসাই। ওকে, দেন আসে আমাদের মডালস। মডালস কি? মডালস হচ্ছে এই যে আমি উল্লেখ করে দিছি যে পয়েন্টগুলো, এগুলো হচ্ছে মডালস। ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, উইল, উড, অট টু, নিড, ডিয়ার, এই টাইপের ওয়ার্ড গুলার পরে যখন ভার্ব বসবে সেটা সবসময় ভার্বের বেস ফর্মে বসবে। ওকে, যেমন ইউ ক্যান গো দেয়ার, দেখেন এখানে ক্যান এর পরে আমরা কি ব্যবহার করতেছি? গো, ভার্বের বেস ফর্ম। ঠিক আছে, তারপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে ডু প্লাস ভার্ব। কখনো যদি ভার্বের আগে ডু থাকে তাহলে অবশ্যই ভার্ব কি বসবে? বেস ফর্ম বসবে। ওকে, যেমন ডু নট গো দেয়ার, এটা দিয়ে কি বুঝালাম? এই দেখেন এখানে ডু আছে, তাই ভার্বটা কি বসলো? গো, ভার্বের বেস ফর্ম। তাহলে আমরা কি বুঝলাম? যে যদি কখনো ভার্বের আগে ডু থাকে তাহলে আমরা কি বসাবো? ভার্বের বেস ফর্ম বসাবো। দেন থাকে হচ্ছে আমাদের টেন্স মার্কার্স। ওকে, সো আমাদের টেন্স মার্কার গুলা কি কি? সো এই যে দেখেন আমি লিখে রাখছি ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস বলতে আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট ফর্মটাকে বোঝাই। যেমন ডি ফর ডেইলি, এ ফর অলওয়েজ অর অল টাইম, এন ফর নরমালি, জি ফর জেনারেলি, ই ফর এভরি টাইম অর এভরি ডে, আর ফর রেগুলারলি, ও ফর অফেন, ইউ ফর ইউজুয়ালি অ্যান্ড এস ফর সামটাইমস অর সেলডম। এই ওয়ার্ড গুলো থাকলে সাধারণত আমরা কি বলি? ভার্বের বেস ফর্ম বসে, কারণ এগুলো সাধারণত ইন প্রেজেন্ট ইনডিফিনিট বোঝায়। যেমন ইউজুয়ালি আই গো টু দ্য শপ ইন দ্য ইভিনিং, আমি সাধারণত দোকানে ইভিনিং এ যাই। সো ইউজুয়ালি কি? আমাদের একটা অভ্যাসের কথা বুঝাচ্ছে, রেগুলারিটি বুঝাচ্ছে। সো তখন আমরা কি বসাবো? প্রেজেন্ট ইনডিফিনিট ফর্ম, এবং তখন বসবে কি? ভার্বের বেস ফর্ম। সেটাকে আমরা সহজ ভাষায় কিভাবে প্রকাশ করব? এই যে লিখে দিয়েছি ডেঞ্জারাস, রাইট? এই সবগুলোতেই সবগুলো ওয়ার্ডের ফার্স্ট লেটার দিয়ে কি হয়? ডেঞ্জারাস হয়। ওকে, এরপরে যেটা আসে যে ভার্বের সাথে এস বা ইএস আমাদের এড করতে হবে কখন? খুবই সিম্পল, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে। কি কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো থার্ড পারসন সিঙ্গুলার যখন হয়, সো থার্ড পারসন সিঙ্গুলার কি? হি, শি, অ্যানি নেম, যে কোনো নাম, রহিম, করিম, ইট কোনো অবজেক্ট, এবং যে কোনো কিছু যা সিঙ্গুলার। সো এরকম যখন ভার্বের সাথে এস বা এস কখন এড করব? যখন আমরা দেখব থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসতেছে। ঠিক আছে, সো ভার্বের বেস ফর্মের জন্য যা যা দরকার সব আমরা এখানে লিখে ফেলেছি। ওকে, সো এরপরে যাই। এরপরে হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আমরা কখন বসাবো, বা ভার্বের টু, ভার্বের পাস্ট ফর্ম আমরা কখন বসাবো? প্রথম যেটা, এনিথিং দ্যাট অকার্ড ইন দ্য পাস্ট, পূর্বে, অতীতে কোনো কিছু হয়েছে সেটা বোঝানোর জন্য আমরা কি ব্যবহার করি? ভার্বের সেকেন্ড ফর্ম বা ভার্বের পাস্ট ফর্ম, এনিথিং দ্যাট অকার্ড ইন দ্য পাস্ট। কোন কোন ওয়ার্ড থাকলে আমরা বুঝবো যে সেটা পাস্টের কথা বলতেছে? লিখে দিছি দেখেন, ইয়েস্টারডে, অ্যাগো, ওয়ান্স, লাস্ট, দ্যাট ডে, ওয়ান্স আপন এ টাইম, বিফোর, দ্য আদার ডে, দ্য ডে বিফোর ইয়েস্টারডে, ইন 2020, মানে কি? পাস্টের কথা বুঝাইতেছে। যখনই কোনো সময় যেটা পাস্ট বুঝাবে সেটা ডিরেক্টলি কি হয়ে যাবে? ভার্বের টু বা ভি টু বা ভার্বের পাস্ট ফর্ম বোঝায়। এই যে দেখেন, লাস্ট প্লাস টাইম, এটা দিয়ে কি বোঝায়? পাস্ট, আগের জিনিস বোঝায়। যেমন লাস্ট ইয়ার, লাস্ট মানডে, এক্সেট্রা। সো আমরা কি বুঝলাম? যে ভার্বের টু বা ভার্বের পাস্ট ফর্ম তখনই বোঝায় যখন কোনো পাস্টের, অতীতের বা পাস্টের কোনো ইনসিডেন্টের কথা আমাদেরকে বলে। ঠিক আছে, এটা খুবই সিম্পল জিনিস, ভার্বের পাস্ট ফর্ম। তারপরে আসে হচ্ছে আমাদের ভার্বে থ্রি বা পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা কখন বসাবো? তিনটা জিনিস আছে, যে হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর আছে প্যাসিভ ভয়েস, এবং হচ্ছে প্যাসিভ ভয়েস উইথ মডালস। আসেন আমরা শিখি। সো হ্যাভ, হ্যাজ, হ্যাড তো আমাদের কোন তিনটা জিনিসে আছে? পারফেক্টের মধ্যে আছে, রাইট? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট,
ফিউচার পারফেক্ট। ৩ টার ক্ষেত্রেই তো পারফেক্ট আছে। যখনই পারফেক্ট থাকবে তখন আমরা কি ব্যবহার করব? হ্যাভ অথবা হ্যাজ। হ্যাজ কখন? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের জন্য। হ্যাড হচ্ছে কি পাস্ট এর জন্য। এখন এই যে হ্যাভিং এবং গেট এই ২ টার ব্যবহারটা একটু ডিফারেন্ট। ওকে দেখেন আমি লিখে রাখছি। হ্যাভিং ফিনিশড দ্য প্রজেক্ট হি টুক আ ব্রেক। প্রজেক্টটা শেষ করে দেখেন হ্যাভিং এর পরে আমরা কি ব্যবহার করছি? ফিনিশড পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করছি। ওকে তারপরে গেট হি গট হিজ হেয়ার কাট। হি গট হিজ হেয়ার কাট। গট থাকার কারণে এখানে আমরা কি ব্যবহার করছি? কাট ব্যবহার করছি। সো এই যে ওয়ার্ড গুলা হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং হ্যাভিং এবং গেট এরপরে আমাদের কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে এর সাথে এই ওয়ার্ড গুলো যদি থাকে জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, এভার এই টাইপের ওয়ার্ড গুলার পরেও আমরা কি বসাই? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাই বা ভার্বের V3 বসাই। যেমন I have returned from school just now. I have returned, right? have এর পরে দেখেন returned verb এর past participle form আমরা ব্যবহার করছি এবং just আছে। যখন আমাদের এই কয়টা লেটার এই কয়টা ওয়ার্ড থাকবে তখন একদম চোখ বন্ধ করে verb এর past participle form বসায় দিবেন। ঠিক আছে? নেক্সট আছে হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস এর ক্ষেত্রে am, is, are, was, were, being এবং being এই জিনিসগুলোর পরে সবসময় কি বসে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা কি বলছি? অক্সিলারি ভার্বের পরে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যেমন দেখেন দ্য কার ওয়াজ বি ভার্ব রাইট? বট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই হিম। আমরা কি জানি? প্যাসিভ ভয়েস মানেই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। সো আমরা যখনই ভয়েস করব তখন বা কখনো অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসে লেখা ট্রাই করব কোনো কিছু তখন এটা ডিরেক্টলি কিসের মধ্যে পড়বে? আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তারপরে প্যাসিভ ভয়েস উইথ মডালস। ওকে মডালস বলতে আমরা ওই যে ক্যান, কুড, শ্যাল, উইল, শুড, অট টু, মাইট এই টাইপের ওয়ার্ড গুলোকে আমরা কি বলতেছি? মডালস বলতেছি। মডালস এর পরে বি এবং ভার্বের থ্রি। সো বি কি? এই বি বসাইতে হবে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাইতে হবে। সো দেখেন এখানে কি বলছে? দ্য রিপোর্ট মাস্ট, রাইট? মাস্ট কি একটা মডালস। বি বসাইছি। তারপরে কি? সাবমিটেড। সাবমিটেড কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিফোর মানডে। সো দেখেন মাস্টের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসছে এবং মাঝে কি বসছে? বি। আবার দ্য ডকুমেন্ট মাস্ট মডেলস পরে বসছে কি? বি এবং বি এর পরে বসছে কি? আমাদের লস্ট ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে আমরা কি কি শিখলাম? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে তিনটা ক্ষেত্রে। যখন হ্যাভ, হ্যাজ, হ্যাড বসে অথবা হ্যাভিং এবং গেট থাকে এরপরে আমার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দেন আসে আমার প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসের জন্য আমরা কি বলছি? যে প্যাসিভ ভয়েস মানেই আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে এবং প্যাসিভ ভয়েসে যদি মডেলস থাকে তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। ওকে সো আমাদের ভার্বের বেস ফর্ম শেখা শেষ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মও শেষ এবং ভার্বের পাস্ট ফর্মও হয়ে গেছে। সো এরপরে আর কি কি জিনিস আছে? প্রিপোজিশন। প্রিপোজিশনেরটা ক্ষেত্রে খুব মনোযোগ দিয়ে মনে রাখবেন, খুবই ইজি। যদি কখনো দেখেন টু আছে, টু এর পরে যদি কখনো ভার্ব বসে সেটা ডিরেক্টলি বেস ফর্ম হয় বা ভার্বের ওয়ান হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ওকে সো যদি আমরা কি বললাম? যে যদি কখনো আমরা টু দেখি তাহলে ভার্বের বেস ফর্ম হয়। টু এর পরে যদি ভার্ব থাকে তাহলে একদম ডিরেক্টলি ভার্বের বেস ফর্ম। দেখেন হি টোল্ড মি টু ভার্ব ই প্রিপোজিশন ভার্ব হচ্ছে কি? গো দেয়ার। হি টোল্ড মি টু গো দেয়ার। গো কি? ভার্বের বেস ফর্ম। টু এর পরে কি বসতেছে? ভার্বের বেস ফর্ম বসতেছে। এর বাদে যত প্রিপোজিশন আছে অল আদার প্রিপোজিশন এর বাদে যত প্রিপোজিশন আছে সবার সাথে কি করতে হয়? যদি ভার্বের আগে বসে তাহলে ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হয়। ওকে কি করব? ভার্বের সাথে আইএনজি অ্যাড করব। যদি দেখি আমরা হি ওয়াজ রেসপন্সিবল ফর। ফর কি আমার? প্রিপোজিশন রাইট? ফর ম্যানেজিং। দেখেন ভার্বের সাথে আমরা কি করছি? আইএনজি অ্যাড করে দিছি। কি করছি? ভার্বের সাথে আইএনজি অ্যাড করে দিছি। তার মানে কি হয়ে গেল? হি ওয়াজ রেসপন্সিবল ফর ম্যানেজিং দ্য টিম। দেখেন ভার্বের আগে যদি কখনো প্রিপোজিশন থাকে এবং সেটা যদি টু না হয় তাহলে সবসময় আইএনজি যোগ করব। আর টু হইলে কি করব? শুধু ভার্বের বেস ফর্ম শিখে লিখব। তার মানে কি? আমাদের শিখতে হবে কি? জাস্ট টু এবং অল আদার। অল আদার বলতে বোঝায় বাকি সব। টু থাকলে শুধু কি? ভার্বের ওয়ান আর অল আদার থাকলে ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে? প্রিপোজিশনের জন্য খুবই সহজ যে প্রিপোজিশন যদি ভার্বের আগে থাকে সেটা যদি টু হয় শুধুমাত্র তখনই ভার্বের বেস ফর্ম আর অন্য যত প্রিপোজিশন থাকবে সবগুলোর ক্ষেত্রে ভার্বের আইএনজি ফর্ম বসে। ওকে এরপরেরটা আসি যে লাস্টলি আমাদের কি কি শিখতে হবে?
আইএনজি কখন বসে ভার্বের সাথে? আইএনজি কখন আমরা ব্যবহার করি ভার্বের জন্য? এর জন্য আমাদের এই যে ৭ টা কন্ডিশন দেওয়া আছে, ৭ টা টাইপ, ৭ টা টাইমে আমাদের কি বসে? ভার্বের সাথে আইএনজি বসে। ওকে, ১ম টা জেরান্ড অ্যাজ a নাউন। অনেক সময় ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা নাউন হিসাবে কাজ করতে পারে। সেটাকে আমরা কি বলি? জেরান্ড বলি। দেখেন এখানে কি বলছে? রিডিং ইজ মাই ফেভারিট হবি। রিডিং, রাইট? ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়েছে কি? এটা একটা কি হচ্ছে? এটা একটা নাউন হিসাবে কাজ করতেছে। রিডিং, পড়া, এটার নাম, অবস্থান নাম, কাজটার নাম বুঝাইতেছে। কাজ বুঝাচ্ছে না এখানে। এখানে কাজের নাম বুঝাচ্ছে রিডিং। সো এটা কি আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ হইছে কিন্তু এটা অ্যাকচুয়ালি ভার্ব হিসাবে কাজ করতেছে না। এটা কাজ করতেছে কি নাউন হিসাবে যেটাকে আমরা বলি জেরান্ড। ইজ এখানে ভার্ব হিসাবে কাজ করছে। ঠিক আছে? এরপরে আসে প্রিপোজিশন। প্রিপোজিশনটা তো মাত্রই শিখলাম যে টু থাকলে আমাদের কি বসে? ভার্বের বেস ফর্ম বসে এবং বাকি সবগুলার জন্য ভার্বের সাথে আইএনজি বসে, রাইট? প্রিপোজিশনে আমরা একটু আগেই বলে আসছি যে টু বাদে যত প্রিপোজিশন আছে সবার জন্য ভার্বের পরে কি বসে? আইএনজি বসে। দেখেন অফ লিখছি, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিছি। এরপরে থাকে সার্টেন ভার্বস। কিছু স্পেসিফিক ভার্বের সাথে আমরা আইএনজি ব্যবহার করি। হি এনজয়স ইটিং রিডিং বুকস। ওকে, হি এনজয়স রিডিং বুকস। এই এনজয় এর পরে ভার্ব যখন ব্যবহার করা হচ্ছে তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? আইএনজি যোগ করে দিই সার্টেন কিছু ভার্বের ক্ষেত্রে। কন্টিনিউয়াস টেন্স, ৩ টা কন্টিনিউয়াস টেন্সে আমরা কি ব্যবহার করি? আইএনজি ব্যবহার করি। এই যে হি ইজ প্রেজেন্ট টেন্সে, হি ওয়াজ পাস্ট টেন্সে, হি উইল বি ফিউচার টেন্সে। যখনই আমাদের টেন্সের কন্টিনিউয়াস টেন্স বুঝায় তখন আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করে দিই। এরপরে কিছু অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ এর পরে আমরা কি করি? ভার্বের সাথে আইএনজি যোগ করি। যেমন I am tired, অ্যাডজেক্টিভ অফ ওয়েটিং। ওকে? আমি ওয়েট করতে, করতে টায়ার্ড হয়ে গিয়েছি। সো ভার্বের সাথে দেখেন আইএনজি যোগ করা হইছে। কিছু কম্পাউন্ড নাউনস আছে। যেমন I bought a swimming pool, দেখেন সুইমিং পুল এটা কিন্তু ভার্ব হিসাবে কাজ করতেছে না। এটা একটা নাউন হিসাবে কাজ করতেছে। কি? সুইমিং পুল একটা নাম। সুইমিং পুলের নাম এটা একটা কোন অবজেক্ট হিসাবে বুঝাচ্ছে। অবজেক্টিফাই করা হচ্ছে। ভার্ব এখানে কি? বট। কিন্তু যখন কম্পাউন্ড নাউন হিসাবে কাজ করতেছে সেটাকে আমরা কি বলবো? তার যখন আইএনজি যোগ হয় যেমন সুইমিং পুল। ওকে। এরপরে এই ৩ টা জিনিস দেখেন নো ইউজ, ওর্থ অ্যান্ড নো গুড। এরপরে আমরা সাধারণত ভার্বের সাথে আইএনজি যোগ করি। যেমন ইটস ওর্থ ট্রাইং এগেইন। দেখেন worth ব্যবহার করছি। এর জন্য ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে দিছি। আবার দেখেন নো ইউজ, ইটস নো ইউজ আর্গুইং উইথ হিম। নো ইউজ এর জন্য ভার্বের সাথে আইএনজি যোগ হইছে। ওকে, সো এই যে আইএনজি এর ব্যাপারগুলা এটা আমরা শিখে নিলাম। মেইন বেসিক আমাদের কি ছিল? বেসিক ছিল কন্টিনিউয়াস টেন্স এর সাথে আমরা আইএনজি যোগ করি। কিন্তু বাকি যা শিখলাম সবগুলা কি আমাদের স্পেসিফিক রিজন বা স্পেসিফিক স্টেটমেন্ট এ বা সিচুয়েশন এ আমরা ব্যবহার করতেছি। সো এই ছিল আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। আপনি যদি এই যে ৫ টা স্লাইড আমরা দেখলাম, এই সবগুলা শিখতে পারেন। ভার্বের সাথে আইএনজি যোগ করা, প্রিপোজিশন এর সময় কোনটা বসবে, দেন আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কখন বসবে, দেন আমাদের ভার্বের পাস্ট ফর্ম বা ভার্বের টু কখন বসবে এবং ভার্বের বেস ফর্ম কখন বসবে। এই জিনিসগুলো যদি আপনি শিখে যান, তাহলে আপনার জন্য সব ধরনের রাইট ফর্ম অফ ভার্বস আপনি ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন। আপনার ভার্ব ব্যবহার করাতে কখনোই ভুল হবে না। কারণ আমাদের সেন্টেন্স প্রত্যেকটা সেন্টেন্সে কি থাকে? একটা করে ভার্ব তো এটলিস্ট থাকেই। সো ওই ভার্বের ব্যবহারটা আমরা প্রপারলি করতে পারতেছি কিনা সেটা নির্ভর করে কি আমাদের রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে। আই হোপ আপনারা এই লেকচারটা থেকে বুঝতে পারতেছেন যে রাইট ফর্ম অফ ভার্বস আমরা কিভাবে করতেছি এবং আপনি যদি এই প্র্যাকটিস গুলা করেন এবং এর সাথে যে এক্সারসাইজ গুলো আমরা দিয়ে দিচ্ছি সেই এক্সারসাইজ গুলো বাসায় ভালো মতো প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনার রাইট ফর্ম অফ ভার্বস এ কোনো প্রবলেম থাকবে না। If you have any problem regarding right form of verbs, you can just knock me anytime and post you about your problem. I will just give the solve there. Okay, so I think this is it, and we will see you in the next lecture. Allah Hafiz.